নমস্কার, দেখছেন এনকেটিভি বাংলা। আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ সন্ধ্যায় এই সময়। মিসম্যানেজমেন্ট, যাকে বাংলায় বলে ব্যবস্থাপনা ঠিকঠাক না হলে যে কোনো উদ্যোগ মুখ থুবড়ে পড়া খুব স্বাভাবিক। কখনো সেই ব্যর্থতার চেহারা সামান্য থাকে না। প্রয়াগরাজে যেটা হয়েছে সেটা তো অব্যবস্থাপনার ফলশ্রুতিতে বিপর্যয়। কিন্তু বারবার যোগী আদিত্যনাথের সরকার ওয়ার্ল্ড ক্লাস ক্রাউড ম্যানেজমেন্টের দাবি করে এসেছে। ব্যবস্থাপনা যদি বিশ্বমানেরই ছিল, তবে এত বড় দুর্ঘটনা ঘটলো কেমন করে? আজ অবশ্য এই বিষয়টা নিয়ে কথা হবে একটু পরে। আগে এই টেবিলে তুলতে চাই আর একটি অব্যবস্থার অভিযোগ। এই অভিযোগ তুলেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার সাম্প্রতিক বইতে। মাত্র গত পরশু এই বই প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিকভাবে কলকাতা বইমেলায়। মোট 3টি বই প্রকাশিত হয়েছে মুখ্যমন্ত্রীর। তারই একটিতে তিনি সরাসরি কাঠগড়ায় তুলেছেন কংগ্রেসকে। রাজ্যে যেমন পরপর 3বার নির্বাচনে জিতে সরকার করেছে তৃণমূল, ঠিক তেমনই কিন্তু কেন্দ্রে 3বার সরকার তৈরি করেছে বিজেপি। জাতীয় রাজনীতিতে বিজেপি শিবিরকে প্রবল বিরোধিতার মুখে ফেলতে সব বিজেপি বিরোধী দলকে এক ছাতার তলায় এনে তৈরি করা হয় ইন্ডিয়া জোট। এ বিষয়ে অন্যতম উদ্যোগ নেওয়া শুধু নয়, জোটের নামকরণও করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু জাতীয় রাজনীতির এরিনায় ইন্ডিয়া জোট তেমন একটা বড় প্রতিরোধ গড়েই তুলতে পারলো না নির্বাচনে। আর নির্বাচনের পর তো প্রায় আইসিইউতে চলে গিয়েছে এই জোট। এর দায় মুখ্যমন্ত্রী চাপিয়েছেন কংগ্রেসের ওপর। এ নিয়ে আলোচনা আগেও হয়েছে। ইন্ডিয়া জোটের নেতৃত্ব কংগ্রেসের হাত থেকে নিয়ে অন্য কাউকে দেওয়া হোক, এই দাবি নিয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন রিজিওনাল পার্টি থেকে এই দাবি উঠতে শুরু করেছিল সম্প্রতি। এই টেবিলেও আমরা এইসব প্রসঙ্গ তুলেছি। কিন্তু নিজের বইতে এই প্রসঙ্গে কংগ্রেসকে কাঠগড়ায় তুলে পুরো বিষয়টা এক অন্য মাত্রা যোগ করেছেন মুখ্যমন্ত্রী। কারণ খবরের কাগজ বা টেলিভিশনের একটা প্রতিবেদন সাধারণত 24 ঘন্টা পরে আর প্রাসঙ্গিক থাকে না, কিন্তু একটা বই সমসাময়িক ইতিহাসের অংশ হয়ে থেকে যায়। আসুন আপনাদের সঙ্গে প্রথমে আলাপ করাই যারা আজ এই আলোচনায় আমাদের সঙ্গে থাকছেন। আমি বাঁদিক থেকে শুরু করি। প্রদেশ কংগ্রেসের তরফে আজ আমাদের সঙ্গে থাকছেন চন্দন ঘোষ চৌধুরী। তারপরে রয়েছেন অর্পণ বন্দ্যোপাধ্যায়। অর্পণ আজ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে কথা বলার জন্য অর্পণ আমাদের সঙ্গে এই আলোচনার টেবিলে যোগ দিচ্ছেন, তৃণমূল কংগ্রেসের সমর্থনে কথা বলার জন্য। আমার ঠিক ডান দিকে চয়ন ভট্টাচার্য, সিপিআইএম এর নেতা। চয়নবাবু আমাদের সঙ্গে এই আলোচনায় থাকছেন, এই প্রথম পর্বের আলোচনা। এবং তারপরে ভারতীয় জনতা পার্টির তরফে পৃথ্বীরাজ মুখার্জি আমাদের এই আলোচনায় থাকছেন। বা আমি আবার বলছি, কুম্ভমেলা নিয়ে আমাদের আলোচনাটা দ্বিতীয় পর্ব থাকবে। এই প্রথম পর্বের আলোচনায় আমাদের অতিথিদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিলাম। তবে আলোচনাটা শুরু করার আগে একটু ধারণা দেওয়া দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও রাজনৈতিক বিষয় নিয়ে বই লিখেছেন, কিন্তু এবারের বইয়ে কিছু তো নিশ্চয়ই এমন বিষয় আছে যেটা গোটা ব্যাপারটাকে অন্য তাৎপর্যপূর্ণ অবস্থানে নিয়ে যাচ্ছে। আসুন এ নিয়ে একটা ছোট্ট রিপোর্ট আগে আপনাদের দেখিয়ে নিই। এবার নিজের লেখা বইতে জাতীয় কংগ্রেসের তীব্র সমালোচনা মমতা বন্দ্যোপাধ্যায়। 2024-এর লোকসভা নির্বাচনে বিরোধীদের ইন্ডিয়া ব্লক সফল না হওয়ার দায় কংগ্রেসের কাঁধেই ঠেলেছেন মমতা। 28শে জানুয়ারি বইমেলায় প্রকাশিত হয় তার লেখা 3টি বই, লিপিবদ্ধ স্যালিউট টু এবং বাংলায় নির্বাচন ও আমরা। শেষের বইতে তৃণমূল সুপ্রিমো লিখেছেন, 2024-এর নির্বাচনে আমরা আন্তরিকভাবে চেয়েছিলাম যে বিজেপির বিরুদ্ধে সর্বভারতীয় একটা শক্তিশালী জোট হোক, যাতে সব বিরোধী জোট যে যেখানে শক্তিশালী সে সেখানে জোটসঙ্গী হিসেবে লড়াই করে বিজেপিকে হারাতে পারে। ইন্ডিয়া জোট গঠন হবার আগে দিল্লিতে অনেকগুলি সভা অনুষ্ঠিত হয়েছিল এবং তারপর মুম্বাই ও কর্ণাটকের সভা হয়। আমি প্রথম থেকেই বলে আসছিলাম যে আমাদের বিকল্প মুখ, ইস্তাহার এবং কমন মিনিমাম প্রোগ্রাম থাকা উচিত। এমনকি কর্ণাটকের সভায় জোটের নাম ইন্ডিয়া হোক, এটা আমার প্রস্তাব ছিল। এমনকি কংগ্রেস দলের নেতাকেই জোটের সভাপতি করা হয়েছিল, এই কারণে যাতে তাদের মনে কোনো কুণ্ঠা না থাকে। কিন্তু তার সত্ত্বেও লক্ষ্য করলাম কোনো কমন মিনিমাম প্রোগ্রাম হলো না, একটা যৌথ ইস্তাহার হলো না, যে যার বিরুদ্ধে লড়তে শুরু করলো। ফলে আমাদের ব্যর্থতার কারণে মাত্র কিছু আসনের ব্যবধানে বিজেপি ক্ষমতায় এলো, তাও এককভাবে নয়। শুধু জাতীয় কংগ্রেস নয়, তৃণমূল নেত্রীর নিশানায় প্রদেশ কংগ্রেসও। বাংলায় নির্বাচন ও আমরা শীর্ষক বইতে তিনি অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস তৃণমূলের অন্ধ বিরোধিতা করে বিজেপির হাত শক্ত করছে। রাজ্যের কংগ্রেস ভুলে গিয়েছিল 34 বছরের বাম শাসনে 34,000-এরও বেশি তাদের দলের নেতা কর্মী সিপিএম এর হাতে খুন হয়েছে। বারবার নির্বাচনী ইস্তেহারে কংগ্রেস এই সন্ত্রাসের দায়ে সিপিএমকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আর এখন তৃণমূল কংগ্রেস এবং আমার অন্ধ বিরোধিতা ছাড়া আর কিছুই করে না তারা। এরা সব তৃণমূল কংগ্রেসকে হারাতে একযোগে উঠে পড়ে লেগেছিল। বিজেপি, সিপিএম, কংগ্রেস শুধুমাত্র নেতিবাচক বিরোধিতা করে দিয়েছে আমাদের।
তলায় তলায় তারা তৈরি করছে অনৈতিক জোট। তাদের রাজনীতিকে আদর্শ নেই নৈতিকতা। ইন্ডিয়া জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মত প্রকাশ্যে আসার পরই পাল্টা সুর চড়িয়েছে বাম ও কংগ্রেস। পশ্চিমবঙ্গের 52 সাল থেকে নির্বাচন হচ্ছে, বিজেপি এত পার্সেন্টেজ ভোট কোনোদিন পায়নি। 2024-এ 38% ওপরে ভোট পেয়েছে, প্রায় 39%। সেই 39% যে ভোট পেয়েছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন পশ্চিমবাংলা শাসন করছেন। এই যে ভোটটা পেল, এই ভোট পাওয়ার মূল কারিগরের নাম মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরতে হবে। এবারে মোদিও বলে কংগ্রেস খারাপ, দিদিও বলে কংগ্রেস খারাপ। মোদি আর দিদির সুরে সুর মিলে গেছে, স্বরে স্বর মিলে গেছে, সেটা হচ্ছে কংগ্রেসকে দুর্বল করো। অথচ আপনি কিন্তু ইন্ডিয়া জোট যখন হয় তখন সেখানটা আপনি কিন্তু অংশগ্রহণ করেছিলেন, তখন কিন্তু আপনি কিছু বলেননি। যারা নাকি বিজেপি বিরোধী একটা মহাগঠবন্ধন করতে চায়, তাদের অংশীদার যদি এরকম পিনপ্রিক্স কথাবার্তা বলে, তাহলে সেটা বোধহয় বিজেপিকে সাহায্য করা হয়, বিজেপি বিরোধী ঐক্যের সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে না। বাম কংগ্রেস যখন বিজেপির জয়ের নেপথ্যে তৃণমূল নেত্রীকেই কাঠগড়ায় তুলেছেন, তখন তৃণমূলের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় এখন দেশের সেরা রাজনীতিবিদ। ইন্ডিয়া অ্যালায়েন্সের শুধু নয়, ভারতবর্ষ সম্পর্কে ওনার মতন একজন সিনিয়র পলিটিশিয়ান হিসেবে ওনার যে অভিজ্ঞতা, ওনার যে সাজেশন, ওনার যে ফিলার, সেটা এখনো বুঝতে আরো অনেকের অনেক সময় লাগবে। যাদের বয়স কম তারা আস্তে আস্তে শিখবে, নিশ্চয়ই বুঝবে। আমরা সেই দিনের আশায় বসে আছি। জোট সঙ্গীদের দোষারোপ পাল্টা দোষারোপে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। দেখো, কংগ্রেস গোটা ভারতবর্ষে এখন মৃতপ্রায় দলে পরিণত হয়েছে। তার সুযোগ এই রিজিওনাল পার্টিগুলো, তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক দল, তারা এই রিজিওনাল পার্টিগুলো তারা নিচ্ছে। কংগ্রেস থেকে এদের উৎপত্তি। কংগ্রেসকে আবার এরা তুলোধনা করে কোন মুখে, আমি সেটা বুঝতে পারি না। তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের মধ্যে তো কোনো পার্থক্য নেই। আগামী সময়ের জাতীয় নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বই যথেষ্টই ছাপ ফেলবে জাতীয় রাজনীতিতে। ক্যামেরায় সৌমেনের সঙ্গে রণজয় মুখোপাধ্যায়, এনকে টিভি বাংলা, কলকাতা। দেখুন, আলোচনাটা অবশ্যই কংগ্রেসকে দিয়ে শুরু হওয়া উচিত, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কলমে কাঠগড়ায় তো কংগ্রেস উঠেইছে, তার সঙ্গে তিনি অবশ্যই বামেদের বিরুদ্ধেও বলতে ছাড়েননি। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ঘরানার রাজনীতি করেই রাজনীতি শুরু করেছিলেন, আর বামেদের তো তিনি বরাবরই বিরোধী। তাই আমি প্রথম, চন্দন, আপনার কাছেই প্রথম প্রশ্নটি করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও, আমি আগেই বলেছি, রাজনৈতিক প্রবন্ধ তিনি এর আগেও লিখেছেন। কোথাও কোথাও রাজনৈতিক বিষয়গুলো যথেষ্ট কড়া ভাষায় তার মতো করে তিনি বলেছেন, কিন্তু এই এতটা কড়া ভাষা যেখানে তিনি বলছেন, আমরা দেখেছিলাম আমাকে কালিমালিপ্ত করতে, বাংলাকে অপমান করতে বিজেপি, প্রদেশ কংগ্রেস এবং সিপিএম মিলে বিরোধী দলগুলোর এক অশুভ আঁতাত। তিনি বলছেন, আমাদের নির্বাচনী স্লোগান তাই হয়েছিল জনগণের গর্জন, বাংলার বিসর্জন, এবং আমাদের সরকারের বিরুদ্ধে কুৎসা করতে বিজেপির সুরে সুর মিলিয়ে কথা বলছিল সিপিএম। এবং তারপরেই তিনি বলছেন, এই অশুভ আঁতাতের দোসর হিসেবে হাজির হয়েছিল রাজ্যের কংগ্রেস দল। একেবারে শুরুতেই বলেনি যে 13 জন শহীদ 1993 সালে 21 তারিখ জুলাই মাসে, তারাও সেই 34,000 যে পরিসংখ্যানটি মুখ্যমন্ত্রী দিয়েছেন, আমি কোট অ্যান্ড কোট, তাতে অন্তর্ভুক্ত। এবং যাদের তিনি দোষী সাব্যস্ত করেছিলেন, বা সেই মুহূর্তে কংগ্রেস যাদের বলেছিলেন কাঠগড়ায় তুলেছিলেন এই দুর্বিষহ যন্ত্রণায়, তারা এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কখনো এমপি হয়েছেন, কখনো মন্ত্রী হয়েছেন, এবং প্রকারান্তে আজ পর্যন্ত এই 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 এত বছরের সরকার, প্রায় 14 বছরের সরকার, সেই সরকারটি এখনো পর্যন্ত আনার্ট করতে পারেননি। যার কাণ্ডারি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিজে উপস্থিত ছিলেন। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বলছি চন্দন, মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়টা লিখছেন 24-এর নির্বাচন। আমি খুব স্বাভাবিকভাবে নির্বাচন আমাকে দেখতে হবে, we can see the future standing on the shoulders of the past. আমি কে বইটা লিখছেন তার ক্যারেক্টার, কে বইটা লিখছেন তার উদ্দেশ্য, কে বইটা লিখছেন তার ভাবনা, তাকে একটু সংক্ষেপে বলবার চেষ্টা করছিলাম, মানুষের স্মরণে আছে। তারপরে 1998 সাল আমরা খুব ভালো করে জানি, পশ্চিমবাংলার বিজেপিকে মাটি তৈরি করে দিল কে। আমি আলোচনায় যাচ্ছি, আমি সরাসরি চলে আসছি 2000 আমি সরাসরি চলে আসছি 2011।
আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছিলাম এবং সমর্থন করার যে পরিসংখ্যান তাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসেছিলেন, 63টা সিটের 44টা আমরা জিতেছিলাম। আমি সে প্রসঙ্গ বাদ দিচ্ছি, দুর্নীতির প্রশ্ন আমরা তুলেছিলাম স্বজন পোষণের প্রশ্ন আমরা তুলেছিলাম, রাজনৈতিকরণের প্রশ্ন। দেখুন আমি আবার বলছি, চন্দন 2-3 দশক ধরে বিষয়টাকে নিয়ে আলোচনা করলে এই সময় কুলোবে না। আমার তো হাতে 25 মিনিট সময়। আমার বলবার উদ্দেশ্যটা এখানেই, কাঠগড়ায় যিনি তুলছেন তিনি তার বইয়ে কি লিখবেন সেটা সম্পূর্ণ তার স্বতন্ত্র অভিমত। কিন্তু আমি যে কথাগুলি বলছি আমি বইয়ের কথা বলছি না, আমি বলছি যেটা পারসেপশন, যেটা ঘটনা, যেটা সাধারণ মানুষ এখনো পর্যন্ত তার ধারণায় এটা নিহিত আছে, আমি সেই প্রসঙ্গ তুলছি। কিন্তু আমি যে প্রসঙ্গটা তুলতে চাইছি চন্দন, তার উত্তর পেলাম না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এইখানে যে ইন্ডিয়া জোটটা ক্লিক করলো না, ইন্ডিয়া জোটটা সঠিকভাবে কাজ করলে আমি আবারও বলছি, বিরোধীরা, বিজেপি বিরোধীরা তারাই সাফল্য পেতেন। প্রথম থেকে কেউ স্ট্যাপ করে থাকেন তার মধ্যে অন্যতম হচ্ছেন এই নেত্রী, এবং খুব ভালো করে আমরা জানি আজ থেকে না, কমন মিনিমাম প্রোগ্রামের প্রপোজালটা দিয়েছে। আমাকে একটা কথা বলুন, কমন মিনিমাম প্রোগ্রামের প্রসঙ্গটা আজকে তুললেন, উনি কখনো কমন মিনিমাম প্রোগ্রামের প্রপোজাল দিয়েছেন? উনি কখনো তার ডিসকাশন করেছেন? বরং উনি সাজেস্ট করছেন কে প্রধানমন্ত্রী হবেন কে হবেন না, কার নেতৃত্বে কংগ্রেস। এবার অন্যদের কাছে শুনি। ইন্ডিয়া জোটের অন্যতম অংশীদার তো সিপিআইএম, এখানে চয়নবাবু আছেন। আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্যে কোথাও একটা এই খেদ যে ইন্ডিয়া জোটটা যদি ঠিকভাবে কাজ করত, ঠিকভাবে সবাই সহযোগিতা করত, তাহলে কখনোই বিজেপি ক্ষমতায় আসতে পারতো না। তিনি পরিসংখ্যান দিয়ে বুঝিয়েছেন। আমি একটা অংশ আপনাদের সামনে আরেকবার পড়তে চাই। ইন্ডিয়া জোট গঠন হওয়ার আগে দিল্লিতে অনেকগুলো সভা অনুষ্ঠিত হয়েছিল এবং তারপর মুম্বাই ও কর্ণাটকে সভা হয়। আমি প্রথম থেকেই বলে আসছিলাম যে আমাদের বিকল্প মুখ, ইস্তেহার এবং কমন মিনিমাম প্রোগ্রাম থাকা উচিত। এমনকি কর্ণাটকের সভায় জোটের নাম ইন্ডিয়া হোক, এটা আমার প্রস্তাব ছিল। এমনকি কংগ্রেস দলের নেতাকেই জোটের সভাপতি করা হয়েছিল যাতে তাদের মনে কোনো কুণ্ঠা না থাকে। কিন্তু তা সত্ত্বেও লক্ষ্য করলাম কোনো কমন মিনিমাম প্রোগ্রাম হলো না, যে যার বিরুদ্ধে লড়তে শুরু করলো। ফলে আমাদের ব্যর্থতার কারণে মাত্র কিছু আসনের ব্যবধানে বিজেপি ক্ষমতায় এলো, তাও এককভাবে নয়। কি কারণে এবং কেন ইন্ডিয়া জোটকে এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হলো? যারা, তাদের মনে রাখা দরকার, তারা যে আসন পেয়েছেন তার বেশিরভাগটা কিন্তু রাজ্যগুলোর সঙ্গে আসন রফা করে। তামিলনাড়ু বলুন, উত্তরপ্রদেশ বলুন বা ঝাড়খণ্ড বলুন, সব জায়গাতেই কংগ্রেস কিন্তু জোট রাজনীতি সুফল পেয়েছে। অর্থাৎ চয়নবাবু, মুখ্যমন্ত্রী বলতে চেয়েছেন এই ইন্ডিয়া জোটের কিছুটা ক্রেডিট কংগ্রেস নিয়ে গিয়েছে এই বিভিন্ন রাজ্যে তাদের আসন বাড়িয়ে, যেটার জন্য সংসদে তারা এখন মোটামুটি একটা সিগনিফিকেন্ট নাম্বার। কিন্তু যে উদ্দেশ্যে ইন্ডিয়া তৈরি হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্দেশ্যে নামকরণ করেছিলেন, সেই উদ্দেশ্য থেকে ইন্ডিয়া একেবারেই সরে গিয়েছিল। দেখে এটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিমত। আমি সে ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন না বলবেন, কি লিখবেন না লিখবেন, সেটা অ্যাবসলিউটলি তার নিজের সিদ্ধান্ত। কিন্তু আমরা যেটা দেখেছিলাম প্রথম থেকে ক্রেডিটটা নিয়ে যেতে চাইছিলেন এবং উনি ওনার মতো করে দলগুলো কিভাবে চলা উচিত সব উনি যিনি জোট রাজনীতি সফলভাবে চালিয়েছেন এমন নজির নেই। তিনি সবাইকে মোটামুটি ডমিনেট করেছিলেন। 2011 সালে যখন জোট করেছিলেন তখনও, তার পরবর্তীকালে কখনো জোট করে উনি আর নির্বাচন লড়েননি পশ্চিমবাংলায়। তো স্বাভাবিক কারণে ওনার জোট রাজনীতি নিয়ে ওনার মানসিকতা সবাই জানে, কাজেই ওই বোঝাপড়ার জায়গাটা উনি কখনো সেভাবে আসতে চাননি এবং যা যা করবার কী করেছেন সেটা চন্দন কিছুটা বলেছেন, আমরাও দেখেছি। আমরা প্রথম থেকে বলছিলাম যে ট্রেনে উঠেছেন কিন্তু পুরোটা যাবেন কিনা সন্দেহ, ঠিক তাই পুরোটা জাননি এবং বারবারই বলেছেন কংগ্রেসের সঙ্গে আমাদের এখানে কোনো পশ্চিমবাংলার কোনো সম্পর্ক নেই। এই জায়গাটা আপনাকে কমন মিনিমাম প্রোগ্রামটা হবে কোত্থেকে? কমন মিনিমাম প্রোগ্রাম তো একটা জোটের হয়। আমরা তো প্রথম থেকে বলছি ইটস এ প্ল্যাটফর্ম, একটা লড়াইয়ের প্ল্যাটফর্ম। এটা একটা কমন ইস্তেহার হবে কি করে? মিনিমাম প্রোগ্রামের প্রপোজালটা সবচেয়ে ব্যাপারটা কি আমরা বলেছিলাম, যেখানে যেখানে যে যেমন ভাবে রাজনৈতিক বাধ্যবাধকতা প্রত্যেকের আছে, আমরা এবং কংগ্রেস পরস্পর বিরোধী কেরালায়, আমরা এবং তৃণমূল কংগ্রেস পরস্পর বিরোধী পশ্চিমবাংলায়, আমরা বিজেপির সঙ্গে কোনো বোঝাপড়া ছাড়ি কংগ্রেস এবং আমরা প্যারালালি লড়ি ত্রিপুরাতে। একদম নির্দিষ্টভাবে এই রাজনৈতিক যে সমীকরণ সর্বভারতীয় ক্ষেত্রে বিভিন্ন রাজ্যে রয়েছে, তৃণমূলের বাধ্যবাধকতা। আজ থেকে 30 বছর বাদে যখন ইন্ডিয়া জোট নিয়ে গিয়ে গবেষণা করবে তখন হয়তো সেই বইটা পড়বে। বইটা পড়ুক। এই বইটা তো একমাত্র বই নয়, আপনি বারবার ভুল করছেন। আপনি যে ব্যাখ্যাটা দিতে পারছেন সেই ব্যাখ্যাটা নিঃসন্দেহে এনকে টিভির দৃষ্টিভঙ্গি অনুযায়ী আপনি ব্যাখ্যা করছেন, আপনার নিজস্ব ব্যাখ্যা। কিন্তু আগামী দিন কোনো ডকুমেন্টেশন তৈরি হয়, আপনারটা একটা ওয়ান অফ দ্য
ডকুমেন্ট হয়ে থাকবে, তার বাইরে কিন্তু কিছু নয়। বইটা আমার researchable কিনা এটাও Exactly, ভাবতে হবে। এটাই বলুন, বুঝতে অর্পণ, হবে। অর্পণ বলুন। সেটা তো আরে রাজ্যের মুখ্যমন্ত্রী লিখছেন, এটা যদি লিখুন না, আরে লিখুন না, মুখ্যমন্ত্রী লিখছেন মানে সেটা অথেন্টিক, সেটা হতে পারে। অর্পণ বলুন। না, বিষয়টা হচ্ছে বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ওনারা আলোচনা করছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে বাংলার সাথে আরো কয়েকটি রাজ্যের কথা বলেছেন, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এবং ঝাড়খণ্ড। এবার আমরা যদি অন্য 3টি রাজ্যের কথা ধরি, ধরা যাক পশ্চিমবঙ্গ, দিল্লি অথবা হরিয়ানার বিধানসভা নির্বাচন, সেখানে যদি কংগ্রেস, ধরা যাক পশ্চিমবঙ্গে কংগ্রেসের আসন 2 থেকে 1-এ নেমে এসছে, 2 থেকে 1-এ নেমে এসছে এবং যে একটি আসন তারা পেয়েছে সেটাও সিপিএম এর কাঁধে ভর করে। অধীর রঞ্জন চৌধুরী তাদের প্রাক্তন সভাপতি, তিনি পরাজিত হয়েছেন। দিল্লিতে 7টি আসনের 7টি আজ বিজেপির দখলে। কেন? সেখানে আম আদমি পার্টির সাথে জোট করা গেল না কেন? অথবা হরিয়ানায় রিসেন্টলি বিধানসভা নির্বাচন হলো, আমরা প্রত্যেকে ভেবেছিলাম যে হরিয়ানায় বিজেপি বিরোধী রাজনৈতিক শক্তি অত্যন্ত ভালো ফলাফল করবে, কিন্তু দিনের শেষে বিজেপি বাজিমাত করেছে। কেন সেখানে কংগ্রেস তাদের ইগো ছেড়ে আম আদমি পার্টির সাথে জোট করতে পারলো না? যেহেতু ইন্ডিয়া জোটের পার্সপেক্টিভে কথা হচ্ছে, তাই এই দলগুলির কথাও বলতে হবে। আজকে দিল্লির বিধানসভা নির্বাচন সামনে, সেখানে পশ্চিম বাংলার নির্বাচনের ক্ষেত্রে ঠিক যেভাবে বিজেপির ভাষায় সিপিএম আর কংগ্রেস যৌথভাবে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে, দিল্লির নির্বাচনে একইভাবে দিল্লির প্রদেশ কংগ্রেস বিজেপির ভাষায় অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করছে। না, কিন্তু আমি দিল্লি নিয়ে আলোচনাই চাইছিলাম, আমাদের হাতে এত সময় কম। না, দিল্লি নিয়ে আলোচনা অর্পণ, করছি না, এটা মমতা তো- বন্দ্যোপাধ্যায় বলছেন সিপিআইএম এবং কংগ্রেস একইভাবে বিজেপির মতো কুৎসিতভাবে হ্যাঁ, আমি আক্রমণ তো করেছেন সেটাই বললাম। মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তো সেটাই আপনাকে বললাম, এটা পশ্চিম বাংলাতে হচ্ছে, দিল্লিতে হচ্ছে, হরিয়ানায় হয়েছে, তার ফল কংগ্রেস কিন্তু বারবার চন্দন পেয়েছে। বলছেন ইন্ডিয়া জোটকে স্ট্যাপ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি চাননি ইন্ডিয়া জোট ঠিকভাবে কাজ করুক। মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা গোয়া, মেঘালয়কে সামনে এনে একটু অ্যানালাইজ করলে বোঝা ত্রিপুরা যাবে কে কাকে প্রত্যেকটি স্ট্যাপ রাজ্যে, করছিল। না, কে প্রত্যেকটি কাকে রাজ্যে স্ট্যাপ করছিল। প্রত্যেকটি ত্রিপুরা রাজনৈতিক শরীফ দলের চৌহান লড়ার হয়েছে। অধিকার রয়েছে। দাদা, আমি ফার্স্ট ল্যাব বলছি, Absolutely, এইটুকু। first lap আচ্ছা, বল। বেশ, আমি অর্পণ ফিরে আসবো আপনার কাছে। আবার হাতে সময় কমে আসছে। তৃণমূল কংগ্রেস গোয়া, ত্রিপুরা, মেঘালয় গেছে। আমার হাতে সময় আপনারা কমে যদি আসছে। সেখানে বিজেপিকে ঠেকাতে পারতেন তাহলে আমাদেরকে যাওয়ার এই প্রয়োজন হতো না। বইতে একাধিক পাতায় একাধিক প্যারাগ্রাফ আছে যা নিয়ে 1 ঘন্টা আলোচনা করা যেতে পারে। অবশ্য যদি আমি ধরে নিই যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর বই বলে আমরা এটাকে আলাদা গুরুত্ব দিয়েছি, আদারওয়াইজ এইটাকে আলাদা গুরুত্ব হয়তো সত্যি যে কোনো রাজনীতিবিদ তার নিজের অভিজ্ঞতা থেকে নিজের মতো করে কোনো বিষয়কে ব্যাখ্যা করতে পারেন, কিন্তু যখন মুখ্যমন্ত্রী লিখছেন আমরা সেটাকে এই টেবিলে এই জন্যই তুলছি। মুখ্যমন্ত্রী বলছেন, পরেরটা আমি বলছি, পরের একটা প্যারাগ্রাফ, বাংলায় 2024 সালের নির্বাচনে আমরা দেখেছি কুৎসা, ষড়যন্ত্র এবং চক্রান্তের এক ভয়াবহ ছবি। মানে মুখ্যমন্ত্রীর বক্তব্য যে 2024 সালের নির্বাচনে কুৎসা, ষড়যন্ত্র এবং চক্রান্তে অন্য যে কোনো নির্বাচনের থেকে আলাদা হয়ে গিয়েছে। নির্বাচনে যেন দুটো পক্ষ হয়ে উঠেছিল, একটা পক্ষে তৃণমূল কংগ্রেসের হয়ে বাংলা সাধারণ মানুষ, আর অন্য পক্ষে বাংলা বিরোধীদের মহাজোট। এখানে তিনি বিজেপিকেও ছাড়েননি। বাংলার বাইরে থেকে আসা বিজেপির বড় বড় নেতারা ক্রমাগত বাংলাকে অপমান করেছে আর বাংলার বিরুদ্ধে কুৎসা রুটিয়ে বেরিয়েছে, আর তাদের সঙ্গত করেছে এই রাজ্যের বাম ও কংগ্রেসের নেতারা। আমি পৃথ্বীরাজ এবার আপনার কাছে শুনতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কুৎসা এবং ষড়যন্ত্র করেছেন বিজেপির বড় বড় নেতারা, বাংলার বাইরে থেকে এসে ক্রমাগত বাংলাকে ডিফেম করে গেছেন। দেখুন পার্থবাবু, পশ্চিমবঙ্গে যে সরকারটা বিগত প্রায় আপনার 14 বছর ধরে চলছে, আমরা সেইখানে খুব পরিষ্কারভাবে দেখতে পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন জায়গায় কার্যকলাপ, দুর্নীতি এবং একাধিক ইস্যু উঠে এসছে, এবং সেইটাকে তিনি যদি ব্যাখ্যা করে বলেন যে কুৎসা রুটিয়েছে, তাহলে আমার মনে হয় তিনি বাংলার মানুষকে অপমান করেছেন। কারণ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ করেছে একাধিক জায়গায়। এবার আপনার কথায় যদি আসি, এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বই, আজকে যে বই নিয়ে আজকে আলোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে, চন্দনবাবু একাধিক কথা বললো। দেখুন, আমরা প্রথমেই নরেন্দ্র দামোদর দাস মোদী দেশের প্রধানমন্ত্রী খুব পরিষ্কার করে বলে দিয়েছিল যে ইন্ডিয়া জোট গড়ে উঠেছে ভারতবর্ষের বুকে, সেটা খুব তাড়াতাড়ি বিপর্যয়ের মুখে আসতে চলেছে। তেমন আপনারা দেখতে পেলেন যখন অরবিন্দ কেজরিওয়াল আবগারি দুর্নীতি বা মদ কেলেঙ্কারিতে গ্রেপ্তার হলো, সেই সময় আমরা দেখতে পেলাম অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রীকে নিয়ে রামলীলা ময়দানে সোনিয়া গান্ধী সভা করে বললেন অরবিন্দ কেজরিওয়াল নাকি নির্দোষ। আবার পরবর্তীকালে ঠিক একটা উল্টো ছবি দেখতে পাবেন। আপনি দেশের রাজ্যের বাইরে চলে যাচ্ছেন, আমি টেনে আলোচনাটাকে রাজ্যে নিয়ে আসতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই আমি আপনাকে সাহায্য করি। আমি আরেকটা প্যারাগ্রাফ আপনাকে, প্লিজ, আপনি বিজেপির প্রতিনিধি হয়েছেন তো, আমি আরেকটা প্যারাগ্রাফ আপনাকে পড়ে শোনাই, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2024 নির্বাচনের আগে সব থেকে বড় যে ঘটনাগুলো নিয়ে আলোড়ন হয়েছে রাজনীতিতে, তার মধ্যে অন্যতম সন্দেশখালী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বইতে সন্দেশখালীর উল্লেখ আছে। কিভাবে আছে শুনুন। ভোটের আগে সব থেকে ভয়াবহ এবং ন্যাক্কারজনক যে ঘটনা এই বাংলায় ঘটিয়েছিল বিজেপি, তা হলো সন্দেশখালীর ঘটনা।
ভয়াবহ ঘটনা আরো প্রকাশ্যে আসে বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতির স্বীকারোক্তি থেকে। ক্যামেরার সামনে তাকে বলতে শোনা গেল, কি লেভেলে কাজ হয়েছে বুঝতে পারছো দাদা, রেপ হয়নি, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। তার স্বীকারোক্তি যে এই সবই বিজেপির গদ্দার নেতার পরিকল্পনা করা হয়েছিল। মহিলাদের শিখিয়ে পড়িয়ে রীতিমতো ট্রেনিং দিয়ে করা হয়েছে ধর্ষণের অভিযোগ। বিনিময়ে ওই অসহায় মহিলাদের 2000 টাকা করে দেওয়া হয়েছে। যে অঞ্চল থেকে আপনি যে সন্দেশখালীর কথা বলছেন পার্থবাবু, যে অঞ্চলে আজকে তৃণমূলের আপনি এই বিজেপির প্রতিনিধি কিংবা আপনারা যার কথা বলছেন যিনি এত কথা বলেছে, সেই অঞ্চলে তৃণমূল একসময় লিড পেত। তাহলে আপনি কি এইটা ব্যাখ্যা করতে চাইছেন যে পুরো গ্রাম বিজেপির চাপে পা দিয়ে আজকে বিক্ষোভ দেখিয়েছে কিংবা আমি বলতে প্রতিবাদ চাইছি করেছে? পৃথ্বীরাজ, এবং যখন আপনি- নির্বাচন চলে, যখন একটা ইস্যু সামনে না, না, আসে, আপনি আমায় একটা তাকে কথা বিভিন্ন বলুন। রাজনৈতিক আপনি দল আমায়- তাদের পার্সপেক্টিভে ব্যাখ্যা করে। না, না, আপনি আমায় একটা কথা বলুন। সবকিছু মিটে যাওয়ার পর বিষয়টার আলাদা করে আর কোনো গুরুত্ব বা সিগনিফিকেন্স রাজনীতিতে না থাকার পরও মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে একটা পার্মানেন্সি দিয়েছেন তার বইতে লিখে, দেখুন, মমতা যে ওখানে 2000 বন্দ্যোপাধ্যায়- টাকা করে দিয়ে না, না, মহিলাদের শেখানো হয়েছিল ধর্ষণের অভিযোগ করার। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা উল্লেখ করা উচিত ছিল এই বইতে যে সেইখানকার অর্থাৎ সন্দেশখালীর যে অভিযোগ উঠে এসেছিল, অর্থাৎ বিভিন্ন জমির মধ্যে নোনা জল ঢুকিয়ে জমি নষ্ট করে দিয়ে জমি লুটপাট করা হয়েছে, এবং পরবর্তীকালে এটা উল্লেখ করা উচিত ছিল যে 59 থেকে 90টা প্লট রাজ্য সরকার ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিল। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বইতে ধর্ষণের উল্লেখ করা অভিযোগগুলো উচিত। সাজানো ছিল না, না, পৃথ্বীরাজ। ধর্ষণের 2000 অভিযোগ টাকা করে দেওয়া আপনি হয়েছিল। আমার একটা কথা বলুন, ধর্ষণের অভিযুক্ত যদি সাজানো হতো তাহলে এত গ্রামবাসী একাধিক মহিলা সেইখানে প্রতিবাদ করেছিল, তার চয়নবাবু। মানে তাদেরকে আপনি অস্বীকার করতে চাইছেন? চয়নবাবু। তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় অস্বীকার করতে চাইছে আজকে, যেহেতু সেই সন্দেশখালীর সেই ব্লক থেকে তৃণমূলের লিড আসেনি বলে, তাই জন্য তিনি আজকে সেই সন্দেশখালীর মানুষকে কুৎসার মুখে কার্যত ঠেলে দিচ্ছেন। এই কথা বলতে চাইছেন মমতা ব্যানার্জি, আর তার ব্যাখ্যা আপনি করছেন? না, এখানে নির্দিষ্টভাবে বিজেপির যে তরুণ প্রতিনিধি বোঝাবার চেষ্টা করলেন, যেটা খুব উনি ওনার মতো করে বোঝাবার চেষ্টা করেছেন, কিন্তু ঘটনা যেটা সেটা হচ্ছে যে মূল বিষয়টা যেটা সেটা মমতা ব্যানার্জি উল্লেখ করবেন না সেটা বুঝতে পারছিলাম আমরা, যে 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 যাদের প্রসঙ্গগুলো এলো ওই নারী নির্যাতনের প্রসঙ্গগুলো, সেটা তো মূল বিষয়টা ছিল শেখ শাহজাহানকে নিয়ে। শেখ শাহজাহান এমন একজন সমাজবিরোধী যিনি তৃণমূলের টিকিটে জিতে জেলা পরিষদ অব্দি চলে গিয়েছিলেন, এবং নির্দিষ্টভাবে তার হয়ে তাকে ইডি জেরা করতে গিয়েছিল, তাকে মানে তার চারাচামুন্ডারে মিলে মারধর করে ইডির লোকদেরকে ভাগিয়ে দেয়, ধর্ষণের এবং ঘটনা কি সত্যি সন্দেশখালীতে হয়েছে? তারপরে ধর্ষণের ঘটনাগুলো একে একে সামনে আসে। বাকিটা ধর্ষণের ঘটনাগুলো কি আপনি হয়েছে? বোঝাবার চেষ্টা করুন না, এই ধর্ষণের অভিযোগগুলো অস্বীকার করতে চাইছেন পার্থবাবু, এই উত্তম সরকার শিবু হাজরাদের যে অপকর্ম সেটা কি আপনারা অস্বীকার করতে চাইছেন? শুধু তাই না, শাহজাহানের কে ডিফেন্ড করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী বিধানসভাতে। এই তথ্যগুলোকে গোপন করে ধর্ষণের ব্যাপারটাকে আমরা যদি ধরেই নিচ্ছি আপনার ধর্ষণ হয়নি, কিন্তু ধর্ষণ হয়নি সেটা কোথায় ঠিক হলো? কোন মেডিকেল রিপোর্টে প্রমাণিত যে ধর্ষণ হয়নি? মিথ্যা অভিযোগ এসছে, সেটা ওই ভিডিওটা কিরকম ভিডিও, কি বৃত্তান্ত পরবর্তীকালে আমরা দেখেছি। এই কদিন আগেই সেই ছেলে ভদ্রলোক এখন তৃণমূলের পতাকা নিয়ে ফেলেছেন। স্বাভাবিক কারণেই আমরা এই মুখ্যমন্ত্রীর কথা খুব বিশ্বাসযোগ্য মনে করি। আমি আসবো, আমি অর্পণের কাছ থেকে শুনি। দেখুন, মুখ্যমন্ত্রী বলছেন ওখানে ধর্ষণ হয়নি, 2000 টাকা করে মহিলাদের দেওয়া হয়েছিল, তার বইতে লিখছেন তিনি। আলোচনাই করা তার যাবে, বইতে লিখছেন। আলোচনাই করা যাবে না। বিষয়টা হচ্ছে এটা মুখ্যমন্ত্রী বলছেন না, মুখ্যমন্ত্রী বিজেপির সন্দেশখালী 2 নম্বর ব্লকের মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল যে কথাটি বলেছিলেন ক্যামেরার সামনে, সেই ভিডিও আমরা প্রত্যেকে দেখেছি। তৃণমূল কংগ্রেসের পতাকা জানেন না, এই খবর আমাদের কাছে নেই যে গঙ্গাধর কয়াল তৃণমূল কংগ্রেসে। আমি শুধু চয়নবাবুকে একটি কথা বলবো, ভাই একটু বলতে দাও, শুনুন অর্পণ, আপনি এড়িয়ে গেলেই হবে না। গঙ্গাধর কয়ালের উল্লেখ যদি মুখ্যমন্ত্রী তার বইতে করে থাকেন, তাহলে গঙ্গাধর কয়াল এখন কোথায় বলে চয়নবাবু যদি পাল্টা প্রশ্ন তোলেন, তার জবাব আমাদের জানতে হবে। আপনি জানেন না গঙ্গাধর কয়াল, কিন্তু আপনি কি জানেন চয়নবাবু নিশ্চিতভাবে গঙ্গাধর কয়াল এখন কোথায়? তৃণমূলে। না, গঙ্গাধর কয়াল এটাকে আপনি আন্দাজে বলছেন? আন্দাজে কেন বলতে যাবো? কদিন আগেই পতাকা নিয়ে নিয়েছে, আপনারা খবর করেছিলেন, দেখুন না, চালিয়ে দেখুন। সুজয় মণ্ডল। আচ্ছা, আমি একটা কথা বলি এখানে, অর্পণ নিশ্চয়ই বলবে, আমি একটা পরিষ্কার কথা বলি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা লিখেছে, আমি জানি না কেন আমরা এই আলোচনাটা করছি, তার কারণ ফেকিজম বলতে একটা ব্যাপার আছে।
আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই সাহস হবে পার্থ মুখোপাধ্যায়কে চট্টোপাধ্যায়কে নিয়ে লেখা, কেন বালু জেলে, কেন পার্থ জেলে, কেন দুর্নীতি হলো, এই লেখাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় সাহস হবে কোনোদিন মানুষকে জানাবার জন্য? পার্থ চট্টোপাধ্যায়কে দল ইতিমধ্যেই বহিষ্কার করেছে না, না, সরকার এবং জ্যোতিপ্রিয় মল্লিক জামিনে মুক্তি পেয়েছেন। জামিনে মুক্তি ঠিক পেয়েছে যেভাবে সিপিএমের ঠিক যেভাবে সিপিএমের কলতান দাশগুপ্ত আজ জামিনে মুক্ত, ঠিক যেভাবে আরজি কর নিয়ে চক্রান্ত কলতান দাশগুপ্তকে গ্রেফতার করা হয়েছিল, সেও জামিনে মুক্ত। যেমন এক মিনিট, যে পয়েন্টটা তুলেছেন চন্দন, আমি এই বইয়ের আর 3টে লাইন আপনাকে শোনাতে চাই। নির্বাচনী প্রচারে আমাকে তৃণমূলকে চোর বলা হয়েছে বারবার, কিন্তু চুরি করলাম কোথায়? প্রমাণ চাইলেই নীরব। আমি বলেছিলাম ক্ষমতা থাকলে শ্বেতপত্র বার করতে, এবং বিজেপির বিরুদ্ধে তিনি লিখছেন 350 কেন্দ্রীয় দল পাঠিয়েছে রাজ্য, কিন্তু কিছুই বার করতে পারেনি। অন্তত এই ব্যাপারে তো মুখ্যমন্ত্রী তার স্পষ্ট দাবি করেছেন যে চুরিটা করলাম কোথায়। চন্দন, আমি একটা আমি চন্দনের কাছে জানতে চাইছি, আপনি পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের রেফারেন্স চাইছেন? অ্যাবসলিউটলি না, আমি অন্য কারণে জানতে চেয়েছি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পারসেপশন, আমরা আলোচনাটা করছি উনি কি ভেবেছেন তার উপরে। আমি সেই কারণে বলছি উনি কেন ভাবছেন। সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীর বইকে যদি ব্যাখ্যা করে, তাহলে সেইখানে কোনো দুর্নীতিগ্রস্ত, তুমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে দুর্নীতিগ্রস্ত বলছো, তার প্রমাণ সবাই একসঙ্গে কথা বলে তো কারোর কথা শোনা যাবে। আপনাকে তো শুনতে হবে, কোর্টে ওই মার্কশিট গায়েব হয়েছে, প্রমাণিত হয়েছে তো, হয়েছে তো, হ্যাঁ কি না বলুন। এবং ওই বাকি যে ভদ্রলোক, যে রেশন ডিলাররা প্রত্যেকে কনফেস করেছে, সে কারণে তাদের জামিন হয়েছে। তদন্ত সহযোগিতা করার ফলে তথ্য সব কোর্টের কাছে জমা পড়েছে, তো প্রমাণ নেই। মুখ্যমন্ত্রী বললেন বলে বেদবাক্যে মেনে নেবো নাকি? আপনি বইটা প্রমাণ করতে চাইছেন করুন, অসুবিধা কিচ্ছু নেই। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন বলে আমরা তো বেদবাক্য মানতে রাজি নই। মুখ্যমন্ত্রী আড়াল করছে, শুধু বইতে যা আছে তাই কোট করছি। আড়াল করছে, দুর্নীতিগ্রস্ত করছে। চন্দন বলুন, আমি শুধু বই থেকে কোট করছি। একদম বই থেকে কোট করেছেন, আপনি সঠিক কাজ করেছেন, কারণ বইটা লেখা মমতা বন্দ্যোপাধ্যায়। আমি পার্থবাবু কেন বালুবাবুর প্রসঙ্গটা তুলেছি, আমি আরেকটু এলেবারেটে যাই। আমি কেন বলছি, এটা তো মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন না। সন্দেশখালী যে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন, মুখ্যমন্ত্রী শাহজাহানকে নিয়ে একটা পরিচ্ছদ লিখবেন কি, আর চ্যাপ্টার অনলি অন শাহজাহান। আমার প্রশ্নটা হচ্ছে, ওই শওকত মোল্লারা ওখানে কি অত্যাচারটা করে সাধারণ মানুষের পারসেপশন, দুদিন আগে আরাবুল ইসলামের সাথে তার গন্ডগোল, এই যে তৃণমূলের অন্তঃকলহ, গোষ্ঠীদ্বন্দ্ব, তাতে সাধারণ মানুষের ওষ্ঠাগত প্রাণ, তার উপরে কংগ্রেস 46% ভোট পায়, আপনারা 3000 সংসদীয় গণতন্ত্রে আমরা যারা রাজনীতি করি, যারা আমরা সংসদীয় গণতন্ত্রকে মান্যতা দিয়ে রাজনীতি করি, আমরা সোভিয়েত রাশিয়ার রাজনীতি করি না, রাজনীতি করি না, ভারতবর্ষের সংবিধান সংসদীয় পৃথ্বীরাজ এবং চয়নবাবু একসঙ্গে প্লিজ আচ্ছা পৃথ্বীরাজ প্লিজ, অর্পণ এবং পৃথ্বীরাজ একসঙ্গে কথা বললে কারোর কথা বলা যায় না। আরেকটা বিষয় ছিল, আরেকটা বিষয় চয়নবাবু প্লিজ, আরেকটা বিষয় আমার তোলার মতো ছিল, কিন্তু আমরা পৌঁছে গেছি 9:26। আমি চেষ্টা করছি আপনারা সবাই একসঙ্গে কথা বলে, আমি কেন থামাতে চাইছি, একসঙ্গে কথা বলে কারুরটাই স্পষ্ট কেউ বুঝতে পারবেন না। এক এক করে বলুন, আমার কোনো আপত্তি নেই, আমি কাউকে কোনো নির্দিষ্ট সময় দেব না বা বলবার সুযোগ দেব না, এটা নয়। আমি একদম হাতে সময় কম, তবুও আমি পৃথ্বীরাজ আপনার সামনে এটা তুলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় তার বইতে ভোট ফর ডেমোক্রেসি প্রকাশ করে একটি রিপোর্ট নিয়ে উল্লেখ করেছেন, এবং তিনি বলেছেন, আমি বরাবর বলে এসেছিলাম বালুরঘাট ও বিষ্ণুপুর আসনে আমরাই জিতেছিলাম, আমাদের জোর করে হারিয়ে দেওয়া হয়েছিল। এই রিপোর্ট যদি সত্যি হয়, এমন ঘৃণ্য কারচুপি যদি না ঘটতো, এই রাজ্য থেকে এই ভোটেই বিজেপি নিশ্চিহ্ন হয়ে যেত। রাজ্যের 10টি আসনে যেখানে বিজেপি জিতেছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে মামলা করলেন না কেন?
হাইকোর্টে গিয়ে বিষ্ণুপুর এবং যেই কেন্দ্রের কথা বলেছে তা নিয়ে উনি বালুরঘাটের কেন্দ্রে নিয়ে মামলা করলেন না কেন? আমরা দাবি করেছি যে বসিরহাট কেন্দ্রে অবৈধভাবে নির্বাচন হয়েছে, সেখানে যে নমিনেশন পেপার হয়েছিল সেটা অবৈধ ছিল, আমরা মামলা করেছি। এক মিনিট আপনাকে দিলাম, আমি এক মিনিটেই বলছি, সেটা হচ্ছে যে বসিরহাটে তৃণমূল কংগ্রেস 3,56,000 ভোটে জিতেছে। সবটাই তো লুট। আর এক সেকেন্ড, লুট এবং ভাই 3,56,000 লুট হয় না, তোমরা এগুলো আরো বেশি বলো, রাজনীতি, তোমরা এগুলো আরো বেশি বলো। বসিরহাটের অন্তর্গত হাড়োয়া আমরা প্রায় 1.5 লক্ষ ভোটে জিতেছি। বালুরঘাট নিয়ে মামলা করেছেন অর্পণ, বালুরঘাট নিয়ে মামলা করেছেন, নিশ্চিতভাবে সেটা দল করবে। মমতা বন্দ্যোপাধ্যায় বিপ্লব মিত্র এবং সুজাতা মণ্ডল খানকে বলেছিলেন নির্দিষ্ট তিনি যা যা তাদেরকে নির্দেশ দেবা, সাজেশন দেবা, সেগুলো দিয়েছিলেন। নিশ্চিতভাবে সেগুলো সামনে দেখতে থাকুন, এটা দলের অভ্যন্তরীণ ব্যাপার, দল পর্যালোচনা করে দেখবে। এবার আমাদের একটা বিরতি নিতে হবে, আর বিরতির পরে আমাদের বিষয় বদলে যাবে। আমরা বিরতির পরে কথা বলবো মহাকুম্ভের দুর্ঘটনা নিয়ে। এই দুর্ঘটনা এর রাজনৈতিক তাৎপর্য অসীম, এবং যোগী সরকার যেভাবে এই এত বড় একটা মেলাকে একদম এক্সক্লুসিভলি অর্গানাইজ করা হচ্ছে, কোথাও কোনো ফাঁক ফোকর নেই ইত্যাদি বলে প্রজেক্ট করেছিল, সেই পুরো বিষয়টা একটা প্রশ্নের মুখে পড়েছে। সব থেকে বড় কথা, দুর্যোগ পিছু ছাড়ছে না। 19 তারিখ আগুন লেগেছিল, 29 তারিখ 10 দিনের মাথায় অত বড় বিপর্যয়, আবার আজকে কুম্ভ থেকে আগুনের খবর এসছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, এবং সেই বিষয় নিয়ে আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল মুখপাত্র থাকবেন। আমি ধন্যবাদ দিচ্ছি অর্পণ আপনাদের এই সময়টুকু দেওয়ার জন্য আপনাকে। আমরা ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আরেকবার আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এই পর্বে আলোচনা কুম্ভের বিপর্যয় নিয়ে। আমি একটু আগে আপনাদের বলছিলাম যে বিপর্যয় পিছু ছাড়ছে না এবার কুম্ভ মেলার। 19 তারিখের আগুনে কোনো প্রাণহানি ঘটেনি, সেই জন্য বিষয়টা নিয়ে খুব বড় আলোচনাও হচ্ছিল না। 29 তারিখের ঘটনা পুরো ব্যাপারটাকে অন্যরকম করে দিয়েছে। সেখানে যে আদৌ কতজন মানুষ মারা গিয়েছেন, এবারে বিজেপি বিরোধী শিবির থেকে নানা রকম বলা হচ্ছে যে উত্তরপ্রদেশ সরকার ইচ্ছাকৃতভাবে সঠিক তথ্যই হয়তো সামনে আনছে না। কোথাও কোথাও যে পোস্টমর্টেম না করে বডি ফাটিয়ে দেওয়া হচ্ছে যেখান থেকে তারা এসেছেন, এই অভিযোগও এসেছে। আমাদের এই পর্বে অন্যরা একই থাকছেন, পৃথ্বীরাজ মুখার্জি বিজেপির তরফ থেকে, চয়ন ভট্টাচার্য সিপিআইএম এর তরফ থেকে, আর তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে এই পর্বে সম্রাট চক্রবর্তী আমাদের এই আলোচনায় যোগ দিচ্ছেন, আর প্রদেশ কংগ্রেসের তরফে চন্দন ঘোষ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। আমি পৃথ্বীরাজ আপনাকে দিয়ে শুরু করি। আগুন, বিপর্যয়, আবার আগুন, যোগী সরকার হঠাৎ করে এত লেজে গোবরে হয়ে যাচ্ছে কেন কুম্ভ সামলাতে? দেখুন পার্থবাবু, যোগী সরকারের তো লেজে গোবরে হওয়ার কিছু নেই, সেখানে যথেষ্ট প্রশাসন সেখানে উপস্থিত ছিল। সেখানে হ্যাঁ, আমরা বলছি যে ঘটনা ঘটেছে কালকে, অর্থাৎ গতকাল যে ঘটনা ঘটেছে তা সম্পূর্ণ দুর্ভাগ্যজনক, কিন্তু আজকের যে আগুন লাগার কথা আপনি বলছেন, সেই আগুন লাগা কিছুক্ষণের মধ্যেই যে আগুন লেগেছিল তা নিভিয়ে দেওয়া হয়েছে, তাতে আপনি কোনো আহত বা নিহতর খবর পাননি এবং অফিসিয়ালি তার কোনো খবরও নেই। এবার বিষয়ে আপনার আসি, আপনি যদি খুব স্পেসিফিক্যালি দেখেন যে আজকে সেখানে যা পরিস্থিতি, আমরা কালকের মৌনী অমাবস্যা ছিল, গতকাল মৌনী অমাবস্যা ছিল, আজকে ডেভেলপমেন্টগুলো একটু দেখে নেওয়া ভালো আলোচনাটা শুরুর আগে। ইনফ্যাক্ট আমি আপনাদের একবার দেখিয়ে নিই যে লেটেস্ট আজকে সারাদিনে এ নিয়ে কি হয়েছে, বিশেষ করে রাজনৈতিক প্রতিক্রিয়া। আমি আবার বলছি যে ধর্মের নামে কয়েক কোটি মানুষ এই মহাকুম্ভে, জানা গিয়ে 144 বছর পরে এই যোগ, কয়েক কোটি মানুষ সেখানে জড়ো হয়েছেন। ওই একদিনে বা দুদিনে যে সংখ্যায় ওখানে পুণ্যার্থীরা গেছেন তা উত্তরপ্রদেশের মোট জনসংখ্যার অর্ধেক। বুঝতে পারছেন এই ব্যাপ্তি কত? আজকে এই নিয়ে কি প্রতিক্রিয়া বিভিন্ন রাজনৈতিক শিবির থেকে এসছে আমরা একবার দেখে নিই। মৌনী অমাবস্যার পুণ্যতিথিতে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে ঘটে গিয়েছে বড়সড় দুর্ঘটনা। উদ্ধারকারীরা দ্রুত পরিস্থিতি সামাল দিলেও প্রাণহানি রোখা যায়নি। আরও প্রায় 1 মাস চলবে কুম্ভ স্নান, তাই নতুন করে যাতে কোথাও কোনো বিপত্তি না ঘটে তার জন্য একাধিক ব্যবস্থা নিয়েছে উত্তরপ্রদেশের যোগী সরকার। রাজ্য প্রশাসনের নির্দেশিকায় জানিয়েছে মেলায় সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ, কোনো ভিআইপি পাসের ব্যবস্থা থাকছে না, ভিআইপি পাস দেখিয়ে গাড়ি নিয়ে ঢোকা যাবে না, স্নান করতে যাওয়া এবং স্নান সেরে ফেরার জন্য সম্পূর্ণ আলাদা রাস্তা থাকবে। পুণ্যার্থীদের সুবিধার জন্য তৈরি হবে আরও 20 থেকে 25টি ঘাট। গোটা চত্বরে নজরদারি চালাতে চলবে ড্রোন। 4 ফেব্রুয়ারি পর্যন্ত আশেপাশের জেলা থেকেও কোনো গাড়ি ঢুকবে না প্রয়াগরাজে।
আর কয়েকদিন পরেই বসন্ত পঞ্চমী, ওই দিনও রয়েছে শাহী স্নানের যোগ। প্রশাসনের আশঙ্কা বসন্ত পঞ্চমীতে পুণ্যার্থীদের ভিড় বাড়বে। সে কথা মাথায় রেখেই এবার সতর্ক রয়েছে পুলিশ এবং প্রশাসন। जो आगामी बसंत पंचमी का मुख्य स्नान पर्व है, उसके लिए हम लोग तैयारी कर रहे हैं और अगेन पूरे जो हमारा पिलग्रिम मूवमेंट है उसकी तैयारी कर रहे हैं। उसी के विषय में ड्यूटीज को और स्ट्रेंथन किया जा रहा है। বুধবারের ঘটনার জেরে যান চলাচলে নিয়ন্ত্রণে জোর দিয়েছে পুলিশ। বেশিরভাগ রাস্তা একমুখী হওয়ায় প্রবল যানজট প্রয়াগরাজে। যোগী সরকারের ব্যর্থতার কারণেই এত বড় দুর্ঘটনা বলে অভিযোগ করছেন সপা প্রধান অখিলেশ সিং যাদব। और सरकार ने जितना प्रचार किया, सरकार ने उतना इंतज़ाम नहीं किया। इंतज़ाम सरकार के अच्छे होते तो शायद ये घटना न होती। 25 लाख कम है और मदद करनी चाहिए। দুর্ঘটনা আতঙ্ক কাটিয়ে ক্রমশ স্বাভাবিক ছন্দে ফিরছে প্রয়াগরাজ। বৃহস্পতিবারও কুম্ভে ছিল মানুষের ঢল। যোগী সরকার মৃতদের পরিবারকে 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন বিচার বিভাগীয় তদন্তের কথাও। একই সঙ্গে মেলা চত্বর এবং সংলগ্ন এলাকায় বাড়ানো হয়েছে পুলিশ স্বেচ্ছাসেবীর সংখ্যা। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি আরেকবার ফিরে আসবো পৃথ্বীরাজের কাছে। পৃথ্বীরাজ, এই যে নতুন নতুন যে স্টেপগুলো, আলাদা রাস্তা যাওয়া আসার, ঘাটের সংখ্যা বাড়ানো, 29 তারিখ সব থেকে বেশি সংখ্যায় মানুষ আসবেন এটা সবাই জানতেন, তখন কেন করা হয়নি, এখন কেন করা হচ্ছে? যে বেশি সংখ্যায় মানুষ আসবে এটা নিয়ে সকলেই জানতেন এবং তার জন্য উত্তরপ্রদেশ প্রশাসন এবং ডিআইজি মহাকুম্ভ সহ সেখানকার প্রশাসনিক আধিকারিক যারা ছিলেন তারা প্রথম থেকেই মাইকিং করছিলেন যে যে ঘাট অর্থাৎ 1 কিলোমিটার ঘাটের মধ্যে যে প্রায় 30-35 লক্ষ মানুষের ভিড়, যাতে সেই মানুষরা সেখানে স্নান করে তাড়াতাড়ি চলে যান এবং রাস্তার মধ্যেখানে যাতে তারা শুয়ে না পড়ে। কিন্তু সেখানে প্রশাসন বারবার চেষ্টা করা সত্ত্বেও মানুষের জনসচেতনতা হওয়া প্রয়োজন। সেখানে আমরা দেখতে পেয়েছি তারপর একটা বিপর্যয়, দুর্ভাগ্যজনক বিপর্যয় ঘটেছে। কিন্তু কথাটা হচ্ছে সেখানে কিন্তু স্থানীয় প্রশাসন, আপনি তো ঘুরিয়ে মানুষের উপরই চাপিয়ে দিলেন ভাই। না 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 মানুষ তো আমাদের গঙ্গাসাগর মেলাতেও আসে। না না, গঙ্গাসাগর মেলাতেও দুর্ঘটনা ঘটেছে। আপনি ভুল করছেন, কিন্তু এখন ঘটে না। আপনি ভুল করছেন। যখন পশ্চিমবঙ্গে পানিহাটিতে একবার দই চিড়ে মেলা হয়েছিল, 15,000 মানুষের ভিড় হয়েছিল দই চিড়ে মেলাতে, সেখানে প্রায় 4 জন স্ট্যাম্পেড হয়ে মারা গেছিল। আপনি আর কি রিসার্চ করে এসেছেন আমি জানতে চাই। না, যারা দই চিড়ের মেলা আর মহাকুম্ভ যা কিনা 144 বছর ধরে 20 কোটি মানুষ, আপনি যখন বলছেন দই চিড়ের মেলার সঙ্গে এটাকে কম্পেয়ার করবেন? তার সাথে কম্পেয়ার করছি না। ওয়ার্ল্ডস বেস্ট ক্রাউড ম্যানেজমেন্ট সিস্টেম। একদম। আপনাকে আমি যদি বলি সেখানে প্রায় 8 কোটি মানুষের ভিড় হয়েছিল কালকের যে মৌনী অমাবস্যায়, সেখানে যদি উত্তরপ্রদেশের পুরো পুলিশ ফোর্সকে নামিয়ে দেয় তাও সেখানে 20 কোটি মানুষের ভিড় হয়েছে। 3 দিনে 20 কোটি। আমি খালি কালকের হিসাবটা দিচ্ছি, জনসংখ্যার অর্ধেক। আমি গতকালের হিসাবটা দিচ্ছি আমি খালি। সেখানে যে 8 কোটি মানুষ, আপনি উত্তরপ্রদেশের পুরো পুলিশ ফোর্স, উত্তরপ্রদেশ সরকার জানতেন তো এটা হবে। আরে উত্তরপ্রদেশ সরকার আগে থেকে জানেন কি করে? তার জন্য তো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। কোথাও একটা ক্রাউড ম্যানেজমেন্ট ফেলিওর, যেখানে যোগী সরকারের বড় দাবি ছিল ওয়ার্ল্ডস বেস্ট ক্রাউড ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, 100 বার। প্রথম কথা হচ্ছে, আমি 2014 সাল থেকে আমরা একটা কথা শুনে এসেছি, সবকা সাথ সবকা বিকাশ। তো বিকাশ হয়েছে? কিভাবে হয়েছে? একজন অবিবেচক প্রধানমন্ত্রীর হাতে আমাদের দেশের যতটুকু বিকাশ হওয়া সম্ভব ততটুকু হয়েছে। সিমিলারলি একজন মুখ্যমন্ত্রী যিনি এত বড় পরিকল্পনা করছেন, যিনি এতটা হাইপ তুলেছেন, যিনি ডবল ইঞ্জিনের সরকার চালাচ্ছেন, তার কাছে তার পরিকল্পনা কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে সেটা বোঝা যায় যখন তিনি উত্তরপ্রদেশকে উত্তম প্রদেশ দেখানোর জন্য আমাদের মা ফ্লাইওভারের ছবি দিয়ে বিজ্ঞাপন দেন। তাহলে তার হাতে কতটা কুম্ভ মেলা নিরাপদ সেটা বোঝা বাহুল, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। কিন্তু এই দুর্ঘটনা আপনাদের একটা রাজনৈতিক অস্ত্র দিয়েছে। না না, এটা রাজনৈতিক অস্ত্র পাওয়া গেল। দুর্ভাগ্যজনক। আগামী বছর উত্তরপ্রদেশে নির্বাচন আছে। দুর্ভাগ্যজনক, আমি বলছি যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক। কিন্তু প্রশ্ন এখানেই, অর্গানাইজড লুট হয়েছে, অপদার্থতা, একদম একটা সরকারের অপদার্থতা। বিশেষ করে আজকে যে যে স্টেপগুলো নেওয়া হয়েছে সেগুলো প্রাথমিক স্টেপ হওয়া উচিত ছিল নাকি? প্রাথমিক স্টেপ তো সেগুলো। সম্রাট, ওয়ার্ল্ড ক্লাস ক্রাউড ম্যানেজমেন্ট কিন্তু সত্যিই ছিল। এই প্রথম এআই বেসড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড ক্রাউড ম্যানেজমেন্ট ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটা স্কোয়ার কিলোমিটারে প্রতি মুহূর্তে টোটাল পপুলেশন ডেন্সিটি কত মানুষ জড়ো হচ্ছেন তার প্রত্যেকটা ডেটা অন টাইম
ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন তাদের হাতে পৌঁছেছে, তারপরে এত বড় ঘটনা আমি বলছি তো হনুমানের হাতে সিঁদুর তুলে দিলেই হবে না, তাকে জানতে হবে সিঁদুরটা কপালে পড়ে না খেয়ে নেয়। হ্যাঁ, সেটাও তো জানাটা ভীষণ ইম্পর্টেন্ট। যারা দুয়ারে সরকার ক্যাম্প সামলাতে পারে না 2021 সালে 12 জন আমি এলাম একটুখানি বলি। এরকম ভাবে একটা প্রথমে বলা হলো পর্যাপ্ত ট্রেন, কোথায় ট্রেন? মানুষ ট্রেনের টিকিট পেল না, ঠিক আছে, ট্রেন পথে আপনারা যেতে না পারলে সড়ক পথে মানুষ 14 থেকে 16 ঘন্টা যানজট, রাস্তায় খাবার নেই, জলের ব্যবস্থা নেই, কি ওয়ার্ল্ড ক্লাস বাথরুমের ব্যবস্থা নেই। আপনি ওয়ার্ল্ড ক্লাস ম্যানেজমেন্টের কথা বলছেন? টেন্ট, আচ্ছা, নদীর ধারে আমাদের হাতে সময়টা যেহেতু 40,000, 50,000, 1 লাখ টাকা ভাড়া দেওয়া হচ্ছে, সাধারণ মানুষ কোথায়? আজকে কেন ভিআইপি দের নিরাপত্তা, ভিআইপি তে ঢুকতে দেওয়া হবে না, ভিআইপি গাড়ি ঢুকতে দেওয়া হবে না? আমরা অন্যান্য বিষয়গুলোকে একটুখানি ধরার চেষ্টা করি। আমি বলছি পৃথ্বীরাজ, আমি বলবো আপনাকে যখন বলার সুযোগ দেবো আপনি বলবেন। আমি ভিআইপি কালচার নিয়ে ইচ্ছা আছে আমার কথা বলার, বা ভিআইপি টিকিট আজকে বন্ধ করে দেওয়া হচ্ছে, ভিআইপি পাস বলে নাকি আর কিছু থাকবে না, কিন্তু সবই হচ্ছে এই চোর পালালে তারপরে এই বুদ্ধিগুলো বেড়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে দুর্ঘটনা মানুষ আটকাতে পারে না, সব থেকে নিশ্ছিদ্র ব্যবস্থার মধ্যেও হয়তো কোথাও ছিদ্র থেকে যায়, আমি এটা মেনে নিতে পারি, কারণ মানুষ কাজ করলে সেই কাজে কোথাও ভুল থাকে। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, সকালবেলা তিনি কি আসলে পুরো ঘটনাটা জানতে পারেননি, নাকি ইচ্ছা করে চন্দন মৃত্যুর খবর চেপে গিয়েছিলেন? তার বক্তব্য কোথাও মৃত্যুর কোনো উল্লেখ নেই, এখনো চেপে যাচ্ছে। দেখো, একটা জিনিস পরিষ্কার, আমি শুরুতেই বলিনি, এটা একটা পারসেপশন, আমি রাজনৈতিক অন্য আলোচনায় যাব না, কিন্তু কোথাও জানি একটা টিউন কাজ করছে, একটা পাওয়ার টাসেল। মানে আমি কেন বলছি, 1 বছর আগে একটা কমিটি তৈরি হয়, কুম্ভ মেলা সিকিউরিটি কমিটি, 1 বছর আগে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয় একেবারে ক্রাউড ম্যানেজমেন্টের এথিক্যালি অ্যান্ড সাবস্টেন্সিয়াল। একটা জিনিস আমি বারবার বলি, একটি শব্দ একটি জায়গাও হেরফের হয়নি টিল দ্য ডেট। গতকালকে যে অ্যাক্সিডেন্টটা ঘটেছে, তাদের যে তথ্য সরবরাহ করা দরকার প্রত্যেকটা ক্রাউড ম্যানেজমেন্টের, ডিজাস্টার ম্যানেজমেন্টের তথ্য সরবরাহ করা হয়েছে, তথাপি দুর্ঘটনাকে মানে রোখা যায়নি বা এড়ানো যায়নি। আমি ওই জায়গাটাতে পেরিয়ে এবার প্রশ্ন করছি, আমি যে মুখ্যমন্ত্রী যখন ব্রিফ করছেন তখন মানুষ মারা যাওয়ার খবরটা তার কাছে নেই, আমি এক্স্যাক্টলি নাকি তিনি দিলেন না? আমি এক্স্যাক্টলি এই কথাটাই বলছি, যে এটা করার পর দেখা গেল যে ডিজাস্টার হলো। আসলে এআই কি করবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করবে যদি ইনএফিশিয়েন্সিটা গ্রাউন্ডে থাকে? তাহলে কিছু করার নেই, নাম্বার 1। নাম্বার 2, এখানে অনেকে অনেকভাবে বিশ্লেষণ করবার চেষ্টা করছে, কিন্তু জেনারেল মানুষ এই প্রশ্নটাও করছে, আচ্ছা যোগী আদিত্যনাথের রাজনৈতিকরণ, ওই জায়গাতে ক্যাবিনেট মিটিং করা, ইত্যাদি ইত্যাদি প্রকার তৈরি করে একটা রাজনৈতিক ফোকাল পয়েন্ট তৈরি করা, আর কেন্দ্রের সাথে স্বাভাবিক অর্থে একটা দূরত্ব তৈরি করা। একটা জিনিস ভুলে গেলে চলবে না, অমিত শাহের একটা সরাসরি মন্তব্য ছিল যে কোন একটি রাজ্যের নিজস্ব প্রপার্টি না। চন্দনবাবু 1954 সালে আপনাদের কি প্রশাসনিক উনিশশো তো ভাই চয়নদাও দেখেননি, আমি তো দেখিনি, আর আপনি তো সম্ভবত 94 দেখেননি। আমি আপনাকে যেটা বলছি শুনুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রতি মুহূর্তে ওই এলাকার প্রতি স্কোয়ার কিলোমিটারে কত মানুষ জড়ো হচ্ছেন সেই ডেটা দিয়েছে, এবং একটা সময় সেই ডেটা পার স্কোয়ার কিলোমিটার 10 লাখে পৌঁছেছে, যেটা যারা ম্যানেজ করছেন তারা সেই তথ্য পেয়েছেন, তারা বুঝতে পারেননি যে এটা ক্রমশ আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অনেক আগে ব্যবস্থা নেওয়া যেত। আমার কাছে যে আমি যতটুকু বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জেনেছি, তারা বলছেন যে স্নান করতে যাওয়া কিভাবে হবে পুরো প্ল্যানিং ছিল, কিন্তু একজন মানুষ স্নান করে উঠে কি করবেন, কোথা দিয়ে বেরোবেন, তার কোনো প্ল্যানিং ছিল না।
ফলে যেখানে স্নানে নেমে একজন মানুষের নির্দিষ্ট সময়ের পর উঠে এসে সেই এলাকা ফাঁকা করে দেওয়ার কথা, পরের পিছনের লোক আসবে বলে, সেটা হয়নি। লোকে দণ্ডি কেটেছে, স্নান করে উঠে সেই এলাকায় শুয়েছিল। শতাধিক মানুষ মারা যাওয়ার পরেও প্রশাসন কিছু করছে না। বাংলার মানুষ যারা ভুক্তভোগী তাদের সম্রাট, আমি একটু চয়নবাবুর কাছে আগে শুনি। আমি চয়নবাবু রাজনীতিটা বোঝার চেষ্টা করছি। মুখ্যমন্ত্রী তো বললেন না মৃত্যুর কথা, পরে মৃত্যুর কথা সন্ধ্যেবেলা প্রেস কনফারেন্স করে বলা হলো এবং তারপরে বলা হলো 30 জন। এটা নিয়েও একটা সংশয় তৈরি হয়েছে যে আদৌ কত মানুষের মৃত্যু হয়েছে। কারণটা হচ্ছে একটা, যে করোনার সময় আমাদের অভিজ্ঞতা তো ভয়ঙ্কর। হ্যাঁ, তো সেখানে কতজনের দেহ ভাসিয়ে ফেলে দেখা হয়েছিল সেগুলো। কিন্তু আমি আরেকটা কথা বলছি, আমি একটু স্বার্থপর হিসেবে কলকাতার পশ্চিমবাংলার মানুষের কথা ভাবছি। দুজন মারা গেছেন, একজন বাসন্তী পোদ্দার, একজন উর্মিলা ভূঁইয়া। একজন 78 বছর বয়স, উর্মিলা ভূঁইয়া 78 আর 67। বাসন্তী পোদ্দার কলকাতার বাসিন্দা। আপনি শুনলে চমকে যাবেন, বেওয়ারিশ লাশের মতো দেহ পাঠানো হয়েছে, কলকাতার হাসপাতালে পোস্টমর্টম করতে হয়েছে। এই কারণে আমি প্রশ্ন তুলছি, এফিসিয়েন্সি নিয়ে কথা বলছি না, এআই টেকনোলজি তো এটাতে ব্যবহৃত হয় না। ডাম্পিং করা হয়েছে ডেড বডি, কত ডাম্পিং করা হয়েছে নোবডি নোজ। ওনাদের আজকে 30শে জানুয়ারি, তো 2025-এর 30শে জানুয়ারি, 49-এর 30শে জানুয়ারি ওরা মিষ্টি বিতরণ করেছিলেন। সেই মিষ্টি বিতরণের দিনটা আজকে মনে পড়ছে। 300 যেহেতু নেহরুর আমলে হয়েছে, এই 30 কাজী মিষ্টি বিতরণ করবেন এরা, আমি বুঝতে পারছি। কিন্তু ঘটনা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি, একদম ইনএফিশিয়েন্ট। অন্য সভ্য রাষ্ট্র হলে অবশ্যই জেলে যেতে হতো যোগীকে। ইরেসপন্সিবল স্টেটমেন্ট। আজকে সকালে আমরা দেখেছি যোগীর প্রেস কনফারেন্স, একটা বদ্ধ ঘরে, সে ঘরটার সামনে বুম দেখতে পেয়েছি, কিন্তু সাংবাদিক দেখতে পাইনি আমরা। এবং যেটা নির্দিষ্টভাবে বলছি যে প্রতিটা ক্ষেত্রে উনি বলছেন যে আমার কুম্ভমেলা প্রতি মুহূর্তে আমি এই একজন সন্ন্যাসী, তিনি রাজনীতি করতে আসছেন। আমার আপত্তি এমনিতে ছিল যে সন্ন্যাসী তো রাজনীতি করা ঠিক নয়, করছেন ঠিক আছে, করুন, গণতান্ত্রিক অধিকার আছে। কিন্তু ঘটনা যেটা সেটা হচ্ছে কি, এইভাবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা ওনার সাজে না। বক্তব্য তো অসংবেদনশীল, এই মানুষের উপর ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিয়েছেন, যেটা তার মানে এই ওয়ার্ল্ড ক্লাস ম্যানেজমেন্ট। চয়নবাবু, ওয়ার্ল্ড ক্লাস ম্যানেজমেন্ট। তারপর প্লিজ চন্দন, আমি আপনাকে বলার সুযোগ দেবো। পৃথ্বীরাজ, আমার প্রশ্ন হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস ম্যানেজমেন্ট, সেখানে একটা যাই হোক দুর্ঘটনা ঘটেছে, যে কোনো রকম দুর্ঘটনাই ঘটতে পারতো, এটা ঘটেছে। অন্য কোনো ভাবে একটা বাস অ্যাক্সিডেন্টও তো হতেই পারে, সেখানে একজন বাস অ্যাক্সিডেন্টে যদি কেউ মারা যান, তার বডি পোস্টমর্টম হবে না? এইটুকু অ্যারেঞ্জমেন্ট এত বড় মেলা যারা করছেন, তারা বডি পোস্টমর্টম করার কোনো অ্যারেঞ্জমেন্ট করলেন না, নাকি করতে চাইলেন না? না, কথা হচ্ছে যে বডি যদি পোস্টমর্টম না করে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে বুঝতে হবে যে ভারতীয় আইনকে সেখানে বুড়ো আঙুল দেখানো হয়েছে। ভারতীয় আইন নিয়ে চিন্তা ভাবনাই করা হয়নি। আর সবাই তো পকেটে আধার কার্ড নিয়ে কুম্ভে গেছে, এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। ওখানে এরকম মানুষের লাশ পাওয়া যেতেই পারে যাকে আইডেন্টিফাই করা যাবে না, তাদের কি গোনাই হয়নি? না, এবার আপনার বিষয়টা বুঝতে হবে যে ঘটনার কথা আপনি উল্লেখ করছেন বা যে পোস্টমর্টমের কথা বলছেন, সেটা সরকার নিশ্চয়ই বিবেচনা করে দেখবে এবং পরবর্তীকালে সেকুলারিজম পলিসি হয়ে গেছে। এবার দাঁড়ান, গরু খাওয়া সিপিএম এর থেকে আমরা মহাকুম্ভের ব্যাখ্যা শুনবো। এবার একটু থামুন। আচ্ছা, আপনাকে আমি বলি, এই 2024 সালে প্রায় 5 কোটি লোক হজ যাত্রা করেছিল, ঠিক আছে? সেখানে ইউনাইটেড আপনার এই প্রসঙ্গে না করে গোলাপের পাপড়ি ছেড়াচ্ছেন, লজ্জা হওয়া উচিত। না করে গোলাপের পাপড়ি ছেড়াচ্ছেন, লজ্জা হওয়া উচিত। আপনার ডিফেন্সটা কি? না, আরো বহু জায়গায় স্ট্যাম্পিড হয়েছে, এখানেও হয়েছে। আপনি জানেন সালে 9 জন সম্রাট, আমার গলার অবস্থা খুব খারাপ, আমি চেঁচাতে পারছি না। ভাই পৃথ্বীরাজ, আপনি বলতে চাইছেন ওখানেও হয়েছে, সেখানেও হয়েছে, ওখানেও হয়েছে, তাই এখানেও হয়েছে। আমি বলছি আপনাকে, আমি আবার বলছি আপনাকে
যে দুর্ঘটনা কেন হলো এই প্রশ্নটা আমি আপাতত করছি না, না হয় উচিত ছিল, এত ওয়ার্ল্ড ক্লাস ম্যানেজমেন্ট। তারপরেও আমি ধরে নিচ্ছি প্রত্যেকে মানুষ, কোথাও ভুল ছিল, হয়েছে। তারপরে যে ঘটনাগুলো ঘটেছে, বডি পোস্টমর্টেম করা হয়নি, কতজন মারা গেছে, এমন একটা জায়গায় পৌঁছেছে যে সরকারি তথ্যকে বিশ্বাসযোগ্য মনে করছে না কেউ। এবার আপনি শুনুন, আপনাকে যে প্রসঙ্গটা আমি বলছিলাম, এবং নিশ্চয়ই সব থেকে বড় কথা এই যে আপনার যুক্তি, এখানে হয়েছে, সেখানে হয়েছে, ওখানে হয়েছে, তাই এখানেও হবে। আরে আপনি আমার আমি বলছি কথাটা তো আপনাকে, শেষ করতে দেবেন, আমি আপনাকে আপনাকে তো সেই বলছি জায়গায় আমি উত্তরটা দেব। উত্তরপ্রদেশ সরকার ষড়যন্ত্রের তত্ত্ব ইতিমধ্যেই সামনে এনে ফেলেছে। সরকারিভাবে প্রেস কনফারেন্সে বলা হয়েছে 2 না 3 যুবক বোমা ফাটবে বলে রিউমার ছড়িয়েছে। বড় ওখানে ডিএম পদমর্যাদার এক অফিসার আপনারা যদি মাইকে বলতে কথা না বলছে, দেন, ভাইরাল তাহলে হয়ে আমি গেছে আর কি ভিডিও। বলবো? ডিএম পদমর্যাদা, তাকে ধরুন, তাকে ধরুন। বলুন, তিনি পৃথ্বীরাজ। চাঁদপুরের লোককে তো আবার দ্বিতীয়বার চান করে দিয়েছেন। পৃথ্বীরাজ বলুন। আগে আমি যেটা বলেছি, আমি আগে বলেছি তার প্রেক্ষিতে পৃথ্বীরাজ জবাব দিন, একটু সময় আছে। আমায় শেষ করতে দিন। সেখানে আপনি দেখছেন যে সেখানে প্রায় 10 কোটি পুণ্যার্থী সেখানে স্নান করতে গেছিল, সেখানে স্বাভাবিক একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা খুবই দুর্ভাগ্যজনক, আমরা প্রথম থেকে বলে আসছি। কিন্তু কথাটা হচ্ছে এমন যে আজকে আপনি যখন এখানকার এআই টেকনোলজিকে প্রসঙ্গ করছেন, যখন হজ যাত্রা হচ্ছে 5 কোটি লোকের সমাগম, 1300 জন মারা গেছে, কালকের কথা আসি না, প্লিজ আমরা প্লিজ কতজন আচ্ছা, ওকে শেষ করতে দিন। কতজন মারা গেছে, সম্রাট, কতজন, একটাই তো প্রশ্ন, শেষ করতে একটাই তো দিন। প্রশ্ন। শেষ করতে না, না, দিন। শেষ করলে এই প্রশ্নে আসবে না, এই প্রশ্নের উত্তর কতজন গতকাল মারা গেছে। আচ্ছা, আপনাদের মালদহে দুয়ারে সরকারে কতজন মারা গেছে? কতজন গতকাল মারা গেছে? মালদহে আমি দুয়ারে গতকালকে সরকারে কতজন স্ট্যাম্পেডে মারা গেছে? আস্তে আস্তে তার জবাব আমার দেবেন। একটা প্রশ্ন, আমি সব দেবো, আমি সব উত্তর দেবো। দুয়ারে সরকারে যে স্ট্যাম্পেডে মারা গতকাল গেছে, তার জবাব যে দেবেন। প্রসঙ্গে আলোচনা হচ্ছে, দইচিড়ে যে মেরে প্রসঙ্গে স্ট্যাম্পেডে আলোচনা মারা গেছে, তার জবাব মুখ্যমন্ত্রী দিয়েছে। কতজন সেখানে ক্ষতিপূরণ মারা দিয়েছিল গেছে? ভারতবর্ষের গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মেলায় মোদী। কতজন, একটাই একদম সহজ পরিষ্কার প্রশ্ন, ভাবে বলা হয়েছে, একটা পরিষ্কার ছোট্ট ভাবে সহজ বলা হয়েছে প্রশ্ন, হ্যাঁ। যে 30 জন সেখানে ডেড। কি বলা হয়েছে? সরকারি ভাবে বলা হয়েছে। আর আপনাদের এনসিআরবি রিপোর্ট কি বলা সরকারিভাবে হয়েছে? আপনাদের রাজ্যের এনসিআরবি রিপোর্ট সম্বন্ধে আপনার বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী কি বলছে? একটু বলতে দিন, বলুন ক্যামেরার সামনে, আপনার বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী এনসিআরবি রিপোর্ট সম্বন্ধে একটুখানি রাজ্য বলতে সরকারকে কি দিন। বলেছিলেন? উনি চার বললেন, কম থাকলে বলুন। উনি অফিসিয়ালি সকলের সামনে বললেন যে 30 জন। আমি শুধু এইখানে কোট করছি, বৈভব কৃষ্ণা যেটা প্রেস রিলিজ করেছেন তাতে তিনি বলেছেন 30 people have lost their lives in the Mahakumbh stampede that took place between 1 to 2 a.m. Exactly so. তারপরে 1 to 2 a.m. 25 people have been identified and the identification of the remaining 5 is being done. আমি আপনাদের আরেকটা কথা বলছি, পদপৃষ্ঠ কবার হয়েছে? সব থেকে বড় পদপৃষ্ঠের ঘটনাটা ঘটেছে 1টা থেকে 2টোর মধ্যে নয়, 5টার সময় ঝুসির কাছে। ওখানকার প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে ঝুসির কাছে একই সঙ্গে 24 জনকে তারা পদপৃষ্ঠ হতে দেখেছে, 24 জনকে ঝুসিতে, ওখানে একই সঙ্গে, এবং শুধু ঝুসিতে 60 থেকে 70 জন পদপৃষ্ঠ হয়েছে। এবং ওই ঝুসির ভিডিও যদি দেখেন তাতে শুধুমাত্র পদপৃষ্ঠ যারা হয়েছেন তাদের জামা কাপড় এবং জুতো সরানোর জন্য গার্বেজ কন্টেনার আনতে হয়েছে। সম্রাট, আমাকে একটা কথা বলুন, আপনাদের মনে রাখতে হবে যে ঘটনাটা ঘটছে 2025-এ। খুব সাধারণ লোকের পকেটেও মোবাইল ফোন থাকে, কোথাও 25-24 জন স্ট্যাম্পেড হয়ে যাবে আর সেটা সরকার, কোন রাজ্য সরকার পুরোপুরি চেপে যাবে, এটা কি সম্ভব? এখন এটাই আমি আপনাকে যেটা বলছি, এটা সম্ভব কিনা আগামী দিনে প্রকাশ পাবে, আগামী দিনে এটা প্রকাশ পাবে। আমি অভিযোগ হিসেবে নিচ্ছি, একদিনই তো অভিযোগ হিসেবে নিচ্ছি। একদিন হয়েছে, মাত্র একদিন হয়েছে। 24-25 জন স্ট্যাম্পেড হয়ে যাবে এবং তার কোন রকম এভিডেন্স ওই অত লক্ষ লোকের মধ্যে কারুর হাত থেকে বাইরে আসবে না, সরকার পুরোটা চেপে যাবে। এটা তো কোভিডের সময় দেখা গেছে, কোভিডের সময় লাশ জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল, কি তখনও মোবাইল ছিল? তখনও মোবাইল ছিল। কোভিডের সময় মানুষের মৃত্যু হয়েছে হাসপাতালগুলোতে, কোভিড হাসপাতালের ভেতরে পাবলিক থাকতো না, সেখানে অনেক কিছু করার সুযোগ ছিল, সেই অভিযোগের মীমাংসা ভাবে হবে না। কিন্তু এখানে তো আম জনতা, লক্ষ লক্ষ কয়েক কোটি মানুষ, সেখানে একটা ঘটনা 25 জনের জন্য ভোরবেলা 5টার সময় অন্য জায়গায় কথা বলা হচ্ছে সরকার, অন্য জায়গায় কথা বলা হচ্ছে না। ये बात कुछ हजम नहीं हुआ। অন্য জায়গায় কেন আমি ভিডিও দেখাই, আমি ভিডিও দেখাতে চাই, আমি ভিডিও অভিজ্ঞ সাংবাদিক, অন্তত 20 বছর তো সাংবাদিক যেখানে আপনি দেখান ওই জুতোগুলো, এতগুলো জুতো, এই প্রশ্ন আপনি করতে পারেন যে সংখ্যাটা কমিয়ে বলা হচ্ছে। আমি ভিডিও বলছেন একটা জায়গায় এই ভিডিওটা
সরকারি রিপোর্ট এই ভিডিওটা দেখলে কারোর মনে হবে আসেনি সামনে 30 জন আপনারা দেখুন এই ভিডিও যদি আপনাদের মাধ্যমে দেখানো হয় কারোর মনে হবে না 30 জন এই ভিডিওটা দেখুন যে ভিডিওতে এইভাবে দেখানো এক মিনিট চন্দন আপনার কথা শুনবো, আমাদের হাতে সময় শেষ হয়ে এসছে। চন্দন, একটা কথা আমি পরিষ্কারভাবে বলি, আমি শুরুতেই বলবো, যে দাপট নিয়ে ওখানে ক্যাবিনেট মিটিং করা হয়েছিল, আজকে সিকিউরিটি মিটিং যোগীজির ওখানে করা উচিত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীরও দরকার। আমি কেন বলি, এই ক্ল্যারিফিকেশনের মধ্যে আমরা বারবার যেটা বুঝতে পারছি, পাওয়ার টাসেল নেই। আমি বলবো না কেন্দ্রীয় সরকার এই অ্যারেঞ্জমেন্টসটা হয়েছে সারা বিশ্বজুড়ে হিন্দুদের একটা মহাসভা, সেখানে দাঁড়িয়ে 144 বছর, এবং সেখানে দেখতে হবে কমপ্লিটলি সেন্ট্রাল ইন্টেলিজেন্স ওখানে কাজ করেছে কিনা, নাকি শুধুমাত্র যোগীজি তার নিজের ক্রেডিট নেওয়ার জন্য আবারও একটা লিমিট রেখেছেন। ক্রিটিসিজমের জায়গা যে বুঝতে হবে, দাঁড়াও এক মিনিট, 2003 এক মিনিট। 39 আমি জন কেন বলি, 42 জন যে মারা গেল তার আজকে যেখানে দাঁড়িয়ে এক মিনিট, আমি এক মিনিট আপনি বোঝার চেষ্টা করছি। আমি চন্দন, আমি শুধু যোগী মোদী টাসেলকে নিয়ে আসছি। যোগী মোদী করতে আমি যাচ্ছেন। বলতে চাইছি আর কংগ্রেসের দিকে একটা এই জিনিস জন্য পরিষ্কার হয়ে গেছে প্রাসঙ্গিকতা যে দিচ্ছেন। ওখানে উত্তরপ্রদেশ সরকার এবং তাদের ইন্টেলিজেন্স ফেলিওর বা অপদার্থতাকে প্রমাণ করবার জন্য বিজেপি ক্যাম্পেই কেউ আছে যারা এই পাওয়ার টাসেলকে যোগ করেছে। মানুষের মৃত্যু এখানে গৌণ হয়ে আজকে দাঁড়িয়েছে। আমরা একটা ছবিও মানুষের দেখতে মৃত্যুকে পেয়েছি নিয়ে যে রাজনীতি করা অখিলেশ হচ্ছে। যাদবের স্ত্রী ভিআইপি এসকর্ট নিয়ে সেই কুম্ভ মেলায় যোগ দেবেন বলে অ্যাম্বুলেন্স রাস্তায় দাঁড়িয়ে আছে, তো তার দায় কে নেবে? আজকে থেকে ভিভিআইপি পাস তুলে দেওয়া হয়েছে। ভিভিআইপি পাস ইস্যু করেছে কোন সরকার? যাই হোক, আমাদের আজকে থামতে হবে, প্লিজ আমাদের আজকে থামতে হবে, আমাদের হাতে সময় শেষ। এটা অপদার্থতা নয়, এটা একটা বড় মাইলেজ পাওয়ার জায়গা ছিল উত্তরপ্রদেশ সরকার, যেটা পরিপূর্ণ চেষ্টা করেছিল একটা বিরাট মাইলেজ পেতে এই মহাকুম্ভ থেকে, যা কিনা 144 বছরে একবার এত বড় যোগ আসে। কিন্তু এটা এই মুহূর্তে উত্তরপ্রদেশ সরকারের কাছে আগামী কয়েকদিনের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আগামী কয়েকদিন এবং তার মধ্যে একাধিক যোগ আছে যেখানে অনেক মানুষ জড় হবেন। এনিওয়ে, আজকে পৃথ্বীরাজ, চয়নবাবু, সম্রাট, চন্দন, আপনাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। কুম্ভ মেলার মূল চেহারা খুব একটা পরিবর্তন হয়নি, কিন্তু কিছু কিছু নীতির পরিবর্তন হয়েছে। আমরা আপনাদের একটু আগে দেখালাম যে ভিভিআইপি পাস বাতিল করা হয়েছে, যারা স্নানে যাবেন তারা কোন রাস্তায় যাবেন সেই রাস্তায় ফিরবেন না, তার জন্য ফেরার জন্য আলাদা রাস্তা ইত্যাদি করা হয়েছে। এত বড় ঘটনার পর কিছু কিছু পদক্ষেপ, আমরা আশা করব যে এরকম ঘটনার পুনরাবৃত্তি হবে না, তবে নজর আমাদের থাকবে, প্রয়োজনে আবার কথা হবে। দেখছিলেন আজকের এই সময়, আপনারা দেখছেন NK TV বাংলা।